হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো ভিভোর ব্র্যান্ড নিউ স্মার্টফোন ভিভো Y29 নিয়ে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 3টা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। তার মধ্যে 6128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 19,999 টাকা এবং 8128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 21,999 টাকা এবং আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে 8256 ভেরিয়েন্ট, যেটার প্রাইস ধরা হয়েছে 23,999 টাকা। প্রথমে বলে দেই যে ফোনটির প্রি বুক শুরু হবে 20 ফেব্রুয়ারি থেকে, সেটা চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। আর ফোনটির ফার্স্ট সেল শুরু হবে 25 ফেব্রুয়ারি থেকে, চলবে সেটা 3 মার্চ পর্যন্ত। আর এই সময়ের মধ্যে যদি আপনার প্রি বুক বা ফোনটিকে কিনে থাকেন তাহলে গিফট হিসাবে আপনারা পেয়ে যাবেন রিরু B10 নেকব্যান্ড। সো আপনারা যদি নেকব্যান্ডটি মিস না করতে চান তাহলে এই সময়ের মধ্যে প্রি বুক বা কিনে ফেলতে পারেন ভিভো Y29। ভিভো Y29 এর পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি হিমেল। লেটস গেট স্টার্টেড। আনবক্সিং দিয়ে শুরু করা যাক আমাদের আজকের রিভিউ। প্রথমে বক্সটাকে ওপেন করে ফেলি। বক্সটাকে ওপেন করার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস অর্থাৎ ভিভো Y29টাকে দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার রয়েছে। তারপর রয়েছে USB টাইপ C কেবল। তারপর দেখতে পাচ্ছি একটি সিম ইজেক্টর রয়েছে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল রয়েছে। মূলত এই ছিল বক্স কন্টেন্ট। ভিভো Y29 এর ডিজাইন গতানুগতিক ডিজাইন থেকে অনেকটাই ভিন্ন। পিছনের দিকে যে স্ট্রাকচারটুকু রয়েছে সেটা একটু আনকমন, দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছে। আর রিয়ার পার্টটা কিন্তু একদমই গ্লসি হলেও কিন্তু আঙ্গুলের চাপ বসে, বাট সেটা একদমই বোঝা যায় না। ক্যামেরা হাউজিংটি একটু বেশি বড়। আমার কাছে মনে হয়েছে যে এটা আরেকটু ছোট করলে ফোনটাকে দেখতে আরো বেশি ভালো লাগতো। ফোনটি মোট 2টি কালার পাওয়া যাবে। তার মধ্যে আমার হাতের যে কালার এটাকে বলা হচ্ছে ইলিগেন্ট হোয়াইট। এছাড়াও নোবেল ব্রাউন নামে আরো একটা কালার রয়েছে। আমার কাছে পার্সোনালি এই ইলিগেন্ট হোয়াইট কালারটা একটু বেশি ভালো লেগেছে। এটা একটু বেশি আনকমন। আমার মনে হয় যে দুইটা কালারই সুন্দর, বাট এইটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। যেহেতু ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে এতে 6500 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে, সেটা দেখে হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে ফোনটা অনেক বেশি মোটা বা অনেক বেশি ভারী, বাট রিয়েলি যখন ফোনটাকে হাতে নিয়েছি সেই ফিলটা কিন্তু আমার খুব বেশি হয়নি। এর ওয়াইড 208 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.19 মিলিমিটার। তবে প্রপার ওয়েট ডিস্ট্রিবিউশন এবং বোথ সাইড কার্ভ থাকায় ফোনটিকে খুব একটা বাল্কি মনে হয় না। তবে সাইড ফ্রেমটি স্লিপারি হওয়ায় অনেক সময় মনে হয় যে হাত থেকে পড়ে যাবে। তবে এই ক্ষেত্রে আপনারা যদি ব্যাক কভারটি ব্যবহার করেন তাহলে এই টেনশনটাও আপনাদের একদমই থাকবে না। ফোনটি বেশ শক্তপোক্ত, এতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। সাইড ফ্রেমটিও মেটালিক গ্লসিয়ার তৈরি। সো আমরা নর্মালি যে চিন্তা করি যে হাত থেকে পড়ে গেলে হয়তো বা ফোনটা ভেঙে যাবে, বাট সেই ভয়টুকু কিন্তু আপনার খুব একটা থাকছে না। ফোনটির উপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন নেই, যেটা এই বাজেটে মাস্ট বি প্রত্যাশিত ছিল। আর ফোনটির ডান পাশে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, যেটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করছিল। আর নিচের দিকে স্পোর্টস এন্ড বাটন সব ঠিকঠাকই রয়েছে। তবে এবার কিন্তু এই ফোনটা থেকে 3.5 হেডফোন জ্যাক গায়েব করে দিয়েছে ভিভো। আমার মনে হয় যে এই বাজেটের স্মার্টফোনগুলোতে এখনো 3.5 হেডফোন জ্যাক মাস্ট বি থাকা উচিত, বাট হায়ার রেঞ্জের বা হায়ার বাজেটের ফোনগুলোতে হয়তো তুলে দিলেও কোনো সমস্যা নেই। আর এই ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, যার স্পিকারের কোয়ালিটি বলবো যে বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। তবে বেসটা অ্যাভারেজ রয়েছে সেটা বলতে হবে। আর এতে কিন্তু 400 পর্যন্ত ভলিউম বাড়ানো যায়। যদিও এই 400 ভলিউম নিয়ে গেলে আপনি কিছুটা ডিস্টরশন দেখা পাবেন, বাট সাউন্ড কিন্তু অনেক বেশি লাউড হয়ে যায়। তবে ক্রাউডি এরিয়াতে বিশেষ প্রয়োজনে আপনি এই 400% যে সাউন্ড যেটা বাড়ানো যায় সেটা আপনি চাইলে ইউজ করতে পারেন। ফোনটার বাম পাশে হাইব্রিড সিম কার্ড স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনি চাইলে অনলি 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন অথবা একটা সিম কার্ড অথবা একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। আমার মনে হয় যে এই জায়গাটাতে ভিভোর আরেকটু ফ্লেক্সিবল হওয়া উচিত ছিল, কারণ যারা 128 জিবি স্টোরেজ নেবে তারা কিন্তু খুব একটা মেমোরি কার্ড বাড়ানোর সুযোগ পাচ্ছে না, হয়তো একটা সিম কম্প্রোমাইজ করতে হবে। সো এখানে যদি 2টা সিম ব্যবহারের পর একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকতো তাহলে আমার মনে হয় যে বেটার হতো। এবারে চলে আসি ফোনটির ফ্রন্ট পার্টে। এখানে 5 হোল যুক্ত একটা ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। 5 হোল কাটআউটের সাইজটুকু আরেকটু ছোট করলে ভালো লাগতো। পাশাপাশি সিন এবং সাইড বেজেলটা আরেকটু ছোট করার প্রয়োজন ছিল, তাহলে হয়তো ফোনটাকে দেখতে আরো বেশি গর্জিয়াস লাগতো। ক্যামেরা হাউজিং এ একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডাইনামিক লাইট রয়েছে, যেটা ইনকামিং কল, নোটিফিকেশন বা বেশ কিছু সময় এটা জ্বলতে শুরু করে, যা দেখতে ভালোই লাগে। ভিভো তাদের এই স্মার্টফোনে 50 মাসের স্মুথ এক্সপিরিয়েন্সের নিশ্চয়তা দিচ্ছে। এই স্মুথ এক্সপিরিয়েন্সের নিশ্চয়তা পেলে বোঝা যায় যে নর্মাল ফোন থেকে এটার লাইফ স্প্যান অনেক বেটার হবে। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.68 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের একটি এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন 1608x720 পিক্সেল। আর এতে থাকছে 264 পিপিআই ডেনসিটি। যেহেতু এটা এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, সো ডিসপ্লেতে শার্পনেসের কিছুটা ঘাটতি আমার চোখে পড়েছে। আর আমি এই ডিসপ্লেতে আরো বেটার কিছু প্রত্যাশা করেছিলাম। আর এই বাজেটে আমি আশা করেছিলাম যে ফুল এইচডি প্লাস রেজুলেশনে অ্যামোলেড ডিসপ্লে থাকবে। বাই দ্য ওয়ে, ডিসপ্লেতে কালার প্রোটেকশন ওকে লেভেলের ছিল, এতে কোনো প্রকার নেগেটিভিটি বা টাচ ল্যাকিংসের জন্য ইস্যু পাইনি। 120 হার্জ রিফ্রেশ রেট হওয়াতে স্ক্রলিং বা ট্রানজেকশনে স্মুথ
একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে অপারেট করতে খুব একটা সমস্যা আমাকে ফেস করতে হয়নি। এই ডিসপ্লেতে লো ব্লু লাইট সার্টিফিকেশন থাকায় স্ক্রিন থেকে আসা ক্ষতিকর যে ব্লু লাইট সেটা থেকে কিন্তু চোখকে অনেকটাই রক্ষা করবে। ডপ রেসিস্ট্যান্ট ডিজাইনে ভিভো Y29 এ ব্যবহার করা হয়েছে শর্ট আলফা গ্লাস, সো ডিসপ্লে প্রোডাকশন নিয়েও টেনশন মুক্ত থাকবেন আপনি। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটি 6 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর সিপিইউ। এই চিপসেট অলরেডি কিন্তু বেশ কিছু পপুলার ডিভাইসে ইউজ করা হয়েছে। 20K বা তার আশেপাশের বাজেটের স্মার্টফোনগুলোর জন্য এইটা কিন্তু একটা পারফেক্ট চিপসেট বলা যায়। আর আমরা তো মিডিয়াটেকের চিপসেটের তুলনায় স্ন্যাপড্রাগনের চিপসেটগুলোতে একটু বেশি রিলায়েবল ফিল করে থাকি। ডে টু ডে টাস্কগুলো এই চিপসেট কিন্তু বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে, মোটামুটি মাল্টিটাস্কিংও ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এই স্মার্টফোনে আমি বেশ কিছু হেভি গেম প্লে করেছি, তার মধ্যে প্রথমে প্লে করেছিলাম পাবজি, যেটা সর্বোচ্চ ব্যালেন্স গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল। ব্যালেন্স গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি প্লে করতে গেলে আপনি দেখবেন যে মাঝে মাঝে লেগের দেখা পাবেন, তবে স্মুথ গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে পাবজির রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো পাবেন। আর কল অফ ডিউটিতে মোটামুটি ভালো গ্রাফিক্স কোয়ালিটি পেয়েছি এবং যথেষ্ট প্লেয়েবল ছিল গেম। তবে যদি আপনি গ্রাফিক্স কোয়ালিটিটা একটু কমিয়ে নিতে পারেন, অর্থাৎ লোয়ার গ্রাফিক্সে যদি আপনি কল অফ ডিউটি প্লে করেন তাহলে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন। সর্বশেষ আমার ফেভারিট গেম অ্যাসফল্ট 9 আমি প্লে করেছিলাম, যেখানে গ্রাফিক্স কোয়ালিটিও ভালো লেগেছে। কোনো প্রকার লেগ ছাড়াই আমি বেশ ভালোভাবে এই গেমটাও প্লে করতে পেরেছি। যদিও এটা গেমিং সেন্ট্রিক কোনো ফোন না, তবে আপনি যদি শখের বসে মাঝে মাঝে গেম প্লে করেন তাহলে ওকে পারফেক্ট, বাট আপনি যদি রেগুলার গেমার হন তাহলে এটা কিন্তু আপনার জন্য পারফেক্ট না। ফোনটার হিটিং ইস্যু খুব একটা নোটিসেবল ছিল না, বিশেষ করে গেমিং বা হেভি ইউজের ক্ষেত্রেও আমি দেখেছি যে খুব বেশি হিট হচ্ছিল, সেরকম কিছু না। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে ফান্টাস OS 15, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 15। ফান্টাস OS ডে বাই ডে আরো বেশি সমৃদ্ধ হচ্ছে, যা আমরা এর ইন্টারফেস দেখেই বুঝতে পারছি। অনেক বেশি কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে এবং প্রয়োজনীয় অনেক ফিচার্স যুক্ত করা হয়েছে এতে। তবে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রি ইনস্টল অ্যাপ আছে, যেগুলো ম্যাক্সিমামই আপনি চাইলে আনইনস্টল করে ফেলতে পারেন। আমার এই কদিনের ব্যবহারে এতে কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু পাইনি। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং ঠিকঠাকই ছিল, র্যাম ম্যানেজমেন্টও ঠিকঠাকই লেগেছে বাজেট অনুযায়ী। ফোনটির র্যাম টাইপ হচ্ছে LPDDR4X আর রম হচ্ছে eMMC 5.1। আমার মনে হয় যে এই স্টোরেজ টাইপটা এখানে মিনিমাম UFS 2.2 দেওয়া উচিত ছিল। ফোনটির রিয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের আর সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের বোকে ক্যামেরা। আর ফোনটির সেলফিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আমার মনে হয় যে এখানে 8 মেগাপিক্সেল না দিয়ে 13 মেগাপিক্সেল হলে বেটার হতো। রিয়ারের প্রাইমারি ক্যামেরা থেকে আমি একদমই ন্যাচারাল ছবি পাচ্ছিলাম। আমার কাছে মনে হয় যে ক্যামেরার এই ন্যাচারাল ফিচারটা বেশ ভালো একটা ব্যাপার, কারণ আমরা চাইলে পরবর্তীতে এটাকে একটু বেশি স্যাচুরেশনটা বাড়িয়ে নিতে পারি যদি এটা ন্যাচারাল থাকে, বাট যদি আগে থেকে একটু বেশি স্যাচুরেটেড থাকে তখন কিন্তু আর তেমন কিছু করার থাকে না। বাই দ্য ওয়ে, প্রপার লাইট কন্ডিশনে ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালোই থাকে। ছবিতে ডিটেলস এন্ড শার্পনেস যেটুকু পেয়েছি আমার প্রত্যাশা কিন্তু তার চেয়ে একটু বেটার ছিল। ডাইনামিক রেঞ্জটা ঠিকঠাক লেগেছে আমার কাছে। কালার শিফটের বিষয়টা কিন্তু একদমই নোটিসেবল ছিল না। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন খুব একটা প্রত্যাশিত রেজাল্ট করতে পারিনি। মাঝে মাঝে সাবজেক্ট এবং অবজেক্টকে আলাদা করতে গিয়ে একসাথে গুলিয়ে ফেলছিল। বিশেষ করে শক্ত হাতে ছবি তুলতে না পারলে এই ঝামেলাটা কিন্তু থেকেই যাচ্ছিল। সো পোর্ট্রেট ক্যামেরা এই প্রবলেমটা আশা করছি নেক্সট কোনো আপডেটের মাধ্যমে হয়তোবা ভিভো ফিক্স করে ফেলবে। লো লাইটের ছবিগুলোতে নয়েজ এন্ড গ্রেনের দেখা পাবেন। লো লাইটে ডিটেলস এন্ড শার্পনেস কিছুটা কমে যায়, তবে নাইট মোড অন করলে ছবি থেকে উল্লেখযোগ্য হারে নয়েজ এন্ড গ্রেনটা কমে যায়, পাশাপাশি শার্পনেসটাও কিছুটা বৃদ্ধি পায়। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবিগুলো আমাকে প্রত্যাশিত রেজাল্ট দিতে পেরেছে। ছবিতে কালার এন্ড কন্ট্রাস্ট ঠিকঠাক মতো ধরে রাখতে পেরেছে। সেলফি ক্যামেরায় ফেসকে একটু বেশি স্মুথ করে দেওয়ার টেন্ডেন্সি এখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আর এটা বলা যায় যে ভিভোর একটা চিরচিরায়িত একটা স্বভাব বলা যায়। এই ক্যামেরা আমার মতো ব্ল্যাক ম্যানকেও ফর্সা করে দিচ্ছিল, যা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ওভারঅল সেলফি ক্যামেরার ছবিগুলো আমাকে যথেষ্ট স্যাটিসফাই করেছে। ফোনটির রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও শুট করা যায়। আমার দৃষ্টিকোণ থেকে এখানে 1080p না দিয়ে মিনিমাম 2K দেওয়া উচিত ছিল, এটা দিলে হয়তো বেটার হতো। বাই দ্য ওয়ে, এর ফুটেজের কোয়ালিটি কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি, যদিও ফুটেজ খুব একটা স্টেবল নয়। ওভারঅল প্রাইস বিবেচনায় এর ফুটেজের কোয়ালিটি নিয়ে আপনি খুব বেশি কমপ্লেন করতে পারবেন না। এবারে কথা বলি এই ফোনটির সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট, এর পাওয়ার সেকশন নিয়ে। এতে 6500 মিলিঅ্যাম্পের ব্লু ভোল্ট ব্যাটারি রয়েছে। আর এই দানবীয় ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে দিয়ে দেওয়া হয়েছে 44 ওয়াটের একটি ফ্লাশ চার্জার। অনেকেই আছেন যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেক বেশি প্যারায় থাকেন বা আমার মতো চার্জ করতে খুব একটা ভালো ফিল করেন না, আবার অনেকে কাজের প্রয়োজনে দীর্ঘ সময় বাইরে থাকতে হয়, তাদের অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয়। এই ফোনটা কিন্তু তাদের জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে। আরেকটা কথা বলি যে এত বড় ব্যাটারি দিয়ে এখন পর্যন্ত কোনো ফোন কিন্তু আমি এখন পর্যন্ত রিভিউ করিনি। যদি আপনি এই ফোনটাকে নর্মালি ইউজ করে থাকেন তাহলে আপনার
আপনার টানা 2 থেকে আড়াই দিন অনায়াসে চলে যাবে। আর যদি আপনি হেভি ইউজও করে থাকেন তাহলে আমি বলবো যে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ অর্থাৎ 1.5-3 বা তার কাছাকাছি সময় কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপনি অনায়াসে পেয়ে যাবেন এ থেকে। ভিভো তাদের এই ফোনটাতে 5 বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা দিচ্ছে। সো এইটা কিন্তু ইউজারদের জন্য আরো একটা আস্থার প্রতীক বলতে পারে। কানেক্টিভিটি ক্ষেত্রে ফোনটি কিন্তু ওয়াইফাই 5 সাপোর্ট করছে, বাট ব্লুটুথের ক্ষেত্রে এখানে কিন্তু ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে। যেহেতু এখন ব্লুটুথের লেটেস্ট ভার্সন 5.4 ইউজ করা হয়েছে, সো এটাতে আরেকটু বেটার কিছু অবশ্যই প্রত্যাশিত ছিল। মিনিমাম 5.2 অথবা 5.3 দেওয়া উচিত ছিল। এবারে কথা বলি ফোনটির আদার্স ফিচার নিয়ে, যেমন ফোনটির কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, এই বিষয়গুলো আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি এই অংশগুলোতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। দেখতে দেখতে আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এখন হয়তো অনেকেই বসে আছেন আমার মতামত শোনার জন্য যে ফাইনালি ফোনটি সম্পর্কে আমার কি মতামত। এতক্ষণ কিন্তু ফোনটির ভালো মন্দ দুইটা দিকেই পাশাপাশি বলেছি। তারপরে আমি আপনাদেরকে বলি যে ফোন কেনার ক্ষেত্রে এক একজন মানুষের কিন্তু এক এক জায়গায় প্রায়োরিটি থাকে। সো সেই প্রায়োরিটি বিবেচনায় আপনি সেটা পাচ্ছেন কিনা সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। যেমন এই ফোনটাতে একটা হিউজ ব্যাটারি দেওয়া হয়েছে, অর্থাৎ 6500 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে। সো যাদের এই বিশাল ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন তাদের জন্য কিন্তু ফোনটা পারফেক্ট। আবার 44 ওয়াটের ফাস্ট চার্জারও রয়েছে এটাকে দ্রুত চার্জ করার জন্য। সো এটা তাদের জন্য পারফেক্ট। আবার যারা চান যে একটা গুড লুকিং ডিজাইন, এটা কিন্তু তাদেরকেও একই সাথে সন্তুষ্ট করতে পারবে। আবার যদি আপনি মনে করেন যে বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস এইটা কিনা, তাহলে কিন্তু এটা সব দিক থেকে পারফেক্ট, আমি সেটা বলবো না। যেমন এটাতে হয়তোবা অনেকে আরেকটু বেটার ডিসপ্লে হয়তোবা এমোলেড আশা করতে পারেন, আবার অনেকেই চাইতে পারেন যে আরেকটু বেটার ক্যামেরা পারফরমেন্স। সো এই বিষয়গুলো যদি আপনি বিবেচনায় নিয়ে আসেন তাহলে এটা হয়তো আপনাকে সব দিক থেকে সন্তুষ্ট করতে পারবে না। সো সব মিলিয়ে আপনার উপর নির্ভর করবে যে আপনি কোন বিষয়টার প্রতি প্রাধান্য দিচ্ছেন। যদি আপনি মনে করেন যে খুবই শক্তপুক্ত এবং ভালো ব্যাটারি ব্যাকআপ ওয়ালা ফোন প্রয়োজন, তাহলে এটা কিন্তু আপনাকে ভালোই সাপোর্ট দিতে পারবে। তারপরে ফোনটি সম্পর্কে আমি কিন্তু আমার মতামত সম্পূর্ণই ব্যক্ত করলাম। এখন আপনার মতামত কি সেটা আপনি ছেলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।